তৃষা এবার জেদ করে বলল, আমি তো আর ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করিনি, পরিস্থিতিটাই এমন ছিল। আপনি কি চান আমি একটা শিশুকে মরতে দেখতাম? টুইঙ্কেল দুজনের মাঝে দাঁড়িয়ে পাপার বাড়ির এই ঠান্ডা লড়াই দেখছিল। সে আর্যর হাত ধরে বলল, পাপ্পা, বানিকে বকো না তো। বানি তো হিরোইন। চলো, আমরা বানিকে বাড়ি নিয়ে যাই। আর্য তৃষার দিক থেকে নজর সরিয়ে টুইঙ্কেলকে কোলে তুলে নিল। যাওয়ার জন্য ঘুরে দাঁড়িয়েও একবার আর চোখে তৃষার ব্যান্ডেজ করা হাতটার দিকে তাকিয়ে বলল, রেডি তো? বিল সেটেল করা হয়ে গেছে। আর হ্যাঁ, বাড়ি গিয়ে কিন্তু কোনো এক্সকিউজ চলবে না। আপনাকে প্রপার বেড রেস্টে থাকতে হবে, অ্যান্ড দ্যাট ইজ অ্যান অর্ডার, নট এ রিকোয়েস্ট। তৃষা এক হাত দিয়ে ওড়নাটা সামলাতে সামলাতে মনে মনেই গাল ফুলিয়ে ভাবল, আজ তো একটা ডিটেক্টর। মানুষ অসুস্থ হলে একটু মিষ্টি কথা বলে, আর উনি আসছেন কমান্ড দিতে। ফকিন্নির ঘরের মডার্ন জমিদার কোথাকার। ভারী পরিবেশ আর বিদঘুটির সব গন্ধ। হাসপাতালটা বাড়াবাড়ি অপছন্দের তৃষ্ণার। যদিও এটা স্বাস্থ্যসম্মত বিন হসপিটাল ছিল, তবুও হাসপাতালের পরিবেশে সবসময় বিরক্তি করে তৃষার জন্য। এক প্রকার সেখান থেকে পালিয়ে বাঁচে সে। ঘণ্টাখানেক হয়তো এসেছে তারা, এর মধ্যেই দম বন্ধ হয়ে আসছে তার। কিছুক্ষণ হাসপাতালের করিডোর পেরিয়ে আর্য তৃষাকে নিয়ে পার্কিং লটের দিকে অগ্রসর হলো। তৃষা এতক্ষণে হাঁপ ছেড়ে বেঁচেছে। আর্যর এই এক হাতে টুইঙ্কেল আর অন্য হাতে সে অত্যন্ত সন্তর্পণে তৃষার সুস্থ হাতটি ধরে রেখেছে, যেন সামান্য অসর্কতায় এই কাচের পুতুলটি আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। গাড়ির কাছে পৌঁছাতেই আর্য পকেট থেকে রিমোট টিপে লক খুলল। সে অত্যন্ত কোমলতার সাথে তৃষার জন্য পেছনের দরজাটি খুলে দিয়ে দাঁড়িয়ে রইল। তৃষা যখন গাড়িতে উঠতে গেল, তখন চোট পাওয়া ডান হাতটির ব্যথাই তার মুখটা যন্ত্রণায় কুঁচকে উঠল। আর্যর তীক্ষ্ণ নজর তা এড়াল না। সে দ্রুত টুইঙ্কেলকে পাশে সরিয়ে দিয়ে নিজেই ঝুঁকে এলো তৃষার দিকে। 1 সেকেন্ডের জন্য যদি কখনো একটু শান্ত হয়। আর্য তীক্ষ্ণ স্বরে স্বামীর উক্তিতে মুখ কুঁচকে কিছু বলতে যাবে, তার আগে আর্য তৃষার কোমরে এক হাত দিয়ে এবং অন্য হাতে তার কাঁধ আগলে ধরে অতি সাবধানে তাকে পেছনের সিটে বসিয়ে দিল। তৃষা আর্যর এমন আকস্মিক কাণ্ডে বিস্ফোরিত নয়নে তাকালো। অনুভব করলো আর্যর গায়ে সেই পরিচিত কাষ্ঠল সৌরভ আর তার হাতের উষ্ণতা। কয়েক সেকেন্ডের জন্য দুজনের নিঃশ্বাস যেন একীভূত হয়ে গেল। তৃষার হৃৎপিণ্ডটা অবাধ্য হয়ে ধুকপুক করছে, অথচ আর্যর চোখে তখন কেবল এক নিবিড় সুরক্ষার আবেশ। তৃষাকে বসিয়ে দিয়ে আর্য যখন সিট বেল্টটা টেনে দিচ্ছিল, তখন তৃষা আমতা আমতা করে বলল, আমি নিজেই পারতাম, আপনি কেন শুধু শুধু? আর্য ওর চোখের দিকে সরাসরি তাকিয়ে বেল্টটা ক্লিপে আটকে দিয়ে বলল, আপনার পাড়ার দৌড় তো আজ হাসপাতাল পর্যন্তই দেখা গেল। সো এখন থেকে পরবর্তী ইনস্ট্রাকশন না দেওয়া পর্যন্ত আপনি জাস্ট একটা প্যাসিভ অবজেক্ট হয়ে থাকবেন। কথা বলবেন কম, আর নিজের এই ইনজিয়ার্ড বডিটাকে নাড়াচাড়া করবেন আরও কম। ইজ দ্যাট ক্লিয়ার? তৃষা জানালা দিয়ে বাহিরের দিকে মুখ ফিরিয়ে নিল। বিড়বিড় করে বলল, মিস্টার ডিটেক্টর, সাহায্যের নামেও জাস্ট হুকুম জারি করছেন। আর্য ড্রাইভিং সিটে বসে আয়নায় তৃষার প্রতিবিম্বের দিকে একবার তাকালো, তারপর গাড়ি স্টার্ট দিয়ে শান্ত স্বরে বলল, শুনেছি মিস তৃষা, আপনার ওই ভোকাবুলারি ব্যাংক থেকে আমাকে দেয়া বিশেষণগুলো কিন্তু আমি সব সেভ করে রাখছি। সময় মতো সুদে আসলে ফেরত পাবেন। টুইঙ্কেল এতক্ষণ পাপা আর বাণীর এই গাম্ভীর্যের দৈরত দেখছিল। সে পেছনের সিটে তৃষার কোল ঘেঁষে বসে তার ছোট্ট হাতটি তৃষার সুস্থ হাতের ওপর রাখল। গাড়ি স্টার্ট দিতেই টুইঙ্কেল বড় বড় চোখ করে আর্যর দিকে তাকিয়ে বিজ্ঞের মতো বলে উঠল, পাপা, তুমি মিছামিছি পানিকে বকছো কেন? তুমি তো সারা রাস্তা কোলে করে আমাকে নিয়ে আসো। বানিকে কেন কোলে তুললে না? তুমি কি জানো না, হিরোইনদের ব্যথা পেলে হিরোরা কোলে তুলে নেয়? তুমি বানিকে শুধু সিট বেল্ট বেঁধে দিলে। ও কি পুতুল নাকি? ড্রাইভিং সিটে বসা আর্যর হাতটা গিয়ারে থাকা অবস্থায় হঠাৎ একটু কেঁপে উঠল। আয়নায় সে দেখল টুইঙ্কেল বেশ আয়েশ করে তৃষার ওপর হেলান দিয়ে বসে আছে। মেয়ের এমন অকাঠ্য যুক্তিতে আর্যর মতো দুধে অফিসারেরও যেন বাক্য স্ফূর্তি হলো না। সে শুকনো একটা ঢোক গেলে পরিস্থিতি সামাল দিতে বলল, মাম্মাম, বানি এখন অসুস্থ, আর আমি তো ড্রাইভার। ড্রাইভার কি গাড়ি ফেলে রেখে কাউকে কোলে নিতে পারে?
তুমি বরং বাণীকে ধরো যাতে ও আর না পড়ে যায়। টুইঙ্কেল যেন ছাড়বার পাত্রী নয়, সে তৃষার চিবুক ছুঁয়ে আদুরে গলায় বলল, বানি, পাপা একদম পচা, শুধু বড় বড় কথা বলে। তুমি ভেবো না তো আমি তোমাকে একদম শক্ত করে ধরে রাখবো। আচ্ছা বানি, তুমি তো হিরোইন হয়ে বাবুটাকে বাঁচালে, এখন পাপা কি তোমাকে পুরস্কার হিসেবে বড় চকলেট বক্স কিনে দেবে? পাপা কিন্তু আমাকে বলেছিল তুমি অনেক ব্রেভ। তৃষা চট করে আর্যর দিকে তাকাতেই দেখল আর্য দ্রুত চোখ সরিয়ে রাস্তার দিকে নিবদ্ধ করল। তৃষা মৃদু হেসে টুইঙ্কেলকে নিজের কাছে টেনে নিল। মনে মনে ভাবল, এই গম্ভীর খাম্যটা তবে আড়ালে আমার প্রশংসা করে, বাইরে তো শুধু ডিটেক্টরগিরি। তৃষা টুইঙ্কেলের কপালে একটা চুমু খেয়ে বলল, চকলেট লাগবে না সোনা, পাপা যে বকা দিচ্ছে না, এটাই বড় প্রাইজ। তুমি বরং পাপাকে বলো এখন তাড়াতাড়ি বাড়ি নিয়ে যেতে, বাণীকে তো আবার অর্ডার মেনে রেস্ট নিতে হবে। টুইঙ্কেল এবার আর্যর সিটের পেছন থেকে তার শার্ট টেনে ধরে বলল, আর্যর কপালে এবার দুশ্চিন্তার বদলে ঈষৎ লজ্জার রেখা ফুটে উঠল। সে ধরা গলায় বলল, মাম্মা, বাণী বড় হয়েছে, সে নিজেই খেতে পারে। তুমি কি কথা বলা বন্ধ করবে? তৃষা নিজেই খানিকটা চুপসে গেল। টুইঙ্কেলের বাচ্চামি সুলভ এমন কথাই সে টুইঙ্কেলকে টেনে তার মুখে আদুরে স্পর্শ লেপে বলল, ড্রাইভিং এর সময় বেশি কথা বলতে হয় না কিউটি পাই, নইলে পাপার কনসেন্ট্রেট নষ্ট হবে, বরং আমার সাথে গল্প করো। রাস্তায় জ্যামের কারণে গাড়ি বারবার থামছিল। আর্য ড্রাইভিং অত্যন্ত স্মুথ, তবু প্রতিটি ব্রেক করার সময় সে আয়নায় নজর রাখছিল তৃষার দিকে। হঠাৎ করেই একটা গর্তে চাকা পড়তেই গাড়িটা একটু ঝাঁকুনি খেল। আর্যর হাতটা যেন স্বয়ংক্রিয়ভাবে গিয়ার ছেড়ে পেছনের সিটের দিকে চলে গেল তৃষাকে আগলাতে। ব্যথা লেগেছে? আর্যর কণ্ঠস্বরে চিন্তার রেশ স্পষ্ট। তৃষা মাথা নেড়ে জানালো সে ঠিক আছে, কিন্তু সে লক্ষ্য করল আর্যর কপালে এখনো চিন্তার রেখাগুলো মেলায়নি। বাড়ি ফেরার পথে তৃষা লক্ষ্য করলো আর্য একটি ওষুধের দোকানের সামনে গাড়ি থামালো। গাড়ি থেকে নেমে সে নিজেই ভেতরে গেল এবং কিছুক্ষণ পর একটা ছোট ব্যাগ হাতে ফিরে এলো। আপনার পেইন কিলার আর কিছু মাল্টিভিটামিন। আর হ্যাঁ, এই লজেন্সগুলো টুইঙ্কেলের জন্য নয়, আপনার জন্য। তেতো ওষুধের পর যদি মুখটা করলার মতো তেতো হয়ে যায় তবে এগুলো কাজে দেবে। আর্য প্যাকেটটা তৃষার কোলে রাখলো। তৃষা অবাক হয়ে লজেন্সের প্যাকেটটার দিকে তাকিয়ে রইল। আর্যর এই সূক্ষ্ম কেয়ারগুলো যেন এক অদ্ভুত রসায়ন তৈরি করছে। সে মনে মনে ভাবল, লোকটা কি মানুষ নাকি কোনো রিডল? এমন এক মুহূর্ত বকছে, পরক্ষণে আবার লজেন্স কিনে দিচ্ছে। আর্যর গাড়িটা শুকনিরে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে। আর্য দ্রুত গাড়ি থেকে নেমে তৃষার পাশে দরজাটা খুলে দিল। টুইঙ্কেলকে কোলে নিয়ে তৃষাকে পাশাপাশি নিয়ে হাঁটতে হাঁটতে বলল, আজকের জন্য আপনার অ্যাডভেঞ্চার কোটা শেষ। এখান থেকে ডিনারের আগ পর্যন্ত আপনি প্রপার বেড রেস্টে থাকবেন। তৃষা আর্যর চোখে চোখ রাখলো, দেখলো সেই শাসনের আড়ালে প্রাপ্তির এক ছাপ। মানুষটা তার জন্য আজ কতটা অস্থির ছিল তা তার এই লালচে চোখ দুটোই বলে দিচ্ছে। তৃষা কিছু না বলে কেবল মৃদু মাথা নাড়ল। সিঁড়ি দিয়ে ওঠার সময় তৃষা লক্ষ্য করলো আর্যের হাতে তার সেই আকাশি রঙের ওড়নার এক প্রান্ত, যা সে অতি সাবধানে ধরে রেখেছে যাতে মেঝেতে না লুটিয়ে যায়। আর্যের সূক্ষ্ম খেয়ালগুলোতেই অলক্ষ্যে মুচকি হাসল তৃষা। রুমের সামনে আসতেই আর্য তৃষার উদ্দেশ্যে ফের বলল, রেস্ট নেবেন এখন, টোটালি রুম থেকে বের হবেন না কিন্তু। টুইঙ্কেলের লিস্টের সবটা না হলেও ওষুধ আর রেস্টের পার্টিটা কিন্তু আমি স্ট্রিক্টলি মনিটর করব। আপনি বড় হয়েছেন ঠিকই, কিন্তু আপনার জ্ঞান বুদ্ধি যে টুইঙ্কেলের চেয়েও কম তা আজ প্রমাণিত। সো নো মোর আর্গুমেন্টস। তৃষা মুখখানা বাংলার পাঁচের মতো করে ভেতরে প্রবেশ করলো। মনে মনে বিড়বিড়ালো, স্বাভাবিক কথাও যদি একটু ঠিকভাবে বলে। রাতের নিস্তব্ধতা শুকনিকে এক মায়াবী চাদরে ঢেকে দিয়েছে। তৃষার ঘরে মৃদু নীল আলো জ্বলছিল। ওষুধের ঝিমুনি আর ক্লান্তিতে সে কখন যে ঘুমিয়ে পড়েছিল নিজেও জানে না। যখন ঘুম ভাঙল
ঘড়ির কাঁটায় তখন রাত 9টার ঘর ছুঁই ছুঁই। ধরপর করে বিছানায় উঠে বসল তৃষা। ব্যান্ডেজ করা ডান হাতটা অবশ হয়ে আছে, কিন্তু তার চেয়েও বেশি অস্থিরতা কাজ করছে তার মনে। বাড়ির রাতের ডিনারের দায়িত্বটা তো তার ছিল। এ বাড়িতে আসার পর থেকে সে দায়িত্ব সে নিজেই গ্রহণ করেছে। তৃষা দ্রুত বিছানা ছাড়ল, ওনাটা কোনো মতে বাম হাতে টেনে নিয়ে সে পা টিপে টিপে রুম থেকে বের হলো। তার মনে একরাশ অপরাধবোধ। নিশ্চয়ই আর্য আর টুইঙ্কেল না খেয়ে বসে আছে, কিংবা হয়তো টুইঙ্কেল খিদে কান্না করছে। সিঁড়ি দিয়ে দ্রুত নামতে নামতে নিচের হলঘরের নিস্তব্ধতা দেখে সে অবাক হলো, কিন্তু রান্নাঘরের কাছাকাছি আসতেই তার কানে ভেসে এলো খুন্তি নাড়ার শব্দ আর টুইঙ্কেলের খিলখিল হাসি। তৃষা রান্নাঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে যা দেখল তাতে তার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। রান্নাঘরে সে অতি পরিচিত পরিবেশে আজ এক অভূতপূর্ব দৃশ্য, যাকে সবসময় ইস্ত্রি করা শার্ট আর দামি স্যুটে দেখা যায়, সেই আর্য এহসানি আজ নিজের ধবধবে সাদা শার্টের হাতাগুলো কোনোই পর্যন্ত গুটিয়ে কোমরে একটা গাঢ় রঙের অ্যাপ্রন জড়িয়ে দাঁড়িয়ে আছে। হাতে চপার আর অত্যন্ত দক্ষ হাতে সে সবজি কুচি করছে। আগুনের তাপে আর্যর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, কিন্তু তার মনোযোগ পুরোপুরি কড়াইয়ের দিকে। রান্নাঘরে চুলার পাশের কাউন্টার টপের ওপর আয়েশ করে বসে আছে টুইঙ্কেল। সে পা দুইটা দোলাচ্ছে আর অনর্গল বকবক করে চলেছে। পাপা, তুমি তো বানিকেও ছাড়িয়ে গেছো। তুমি কি জানো, বানি যখন আলু কাটে তখন মাঝে মাঝে আঙুল কেটে ফেলে। তুমি তো একদম প্রো। আচ্ছা পাপা, তুমি কি ইউটিউবের শেফদের মতো কড়াইটা ওভাবে উপরে ছুঁড়ে মারতে পারো? আর্য রান্না করতে করতে আলতো হাসলো। চুলার আঁচ কমিয়ে সে টুইঙ্কেলের গাল টিপে দিয়ে বলল, ওটা তো শেফরা করে, আমি তো জাস্ট তোমার আর তোমার অসুস্থ বাণীর জন্য কোনো মতে কাজ চালাচ্ছি। বাণী যদি কাল সকালে উঠে দেখে আমি তার কিচেন দখল করেছি, তবে তো সে আমাকে মিস্টার ডিক্টেটর থেকে মিস্টার ইন্টারফেয়ারার বানিয়ে দেবে। টুইঙ্কেল হাসতে হাসতে গড়িয়ে পড়ল। না পাপা, বানি তো আজ তোমাকে দেখে ফিদা হয়ে যাবে। পাপা, বানি কিন্তু অনেক চিজ পছন্দ করে। তুমি কি পাস্তায় এক্সট্রা চিজ দিবে? তৃষা দরজার আড়ালে দাঁড়িয়ে বাকরুদ্ধ হয়ে রইল। যে মানুষটা 1 ঘন্টা আগে হাসপাতালে তাকে ধমকাচ্ছিল, সে এখন নিজের হাতে তার জন্য রাতের খাবার আছে। আর্যর হাতে সেই সাবলীল মুভমেন্ট আর টুইঙ্কেলের সাথে তার এই নিবিড় সখ্যতা তৃষার মনের সবটুকু অভিমান এক নিমিষেই জল করে দিল। সে আর স্থির থাকতে পারল না, দ্রুত রান্নাঘরের ভেতরে ঢুকে পড়ে বিড়বিড় করে বলল, আপনি আপনি এখানে কেন? আর এসব কি করছেন? আমি তো নেমে আসছিলাম রান্না করতে। আর্য চমকে পেছন ফিরল। তৃষাকে দেখেই তার কপালে আবার সে বিরক্তির ভাঁজ পড়ল। সে চপারটা পাশে রেখে গম্ভীর গলায় বলল, আপনাকে কি আমি বেড রেস্টে থাকার অর্ডার দেইনি, নাকি আপনি বাংলা বুঝতে পারেন না? তৃষা আমতা আমতা করে বলল, না মানে, রাত হয়ে গেছে, আপনারা না খেয়ে থাকবেন তাই। এই বাড়িতে আপনি ছাড়াও একজন সক্ষম মানুষ আছে, সেটা কি ভুলে গিয়েছিলেন? তাহলে আপনি কি রান্না করবেন? এই যে শুনুন, শুধু এখানে না, শিপে আমার জন্য আমার নিজেকেই করতে হয়। সো আই হ্যাভ নলেজ কিভাবে রান্না করতে হয়। তাই আপনার এমন ফালতু টেনশন না করলেও চলবে। যান গিয়ে রেস্ট নিন। তৃষা দোনামোনা করে বলল, না মানে, আপনি কতটুকুই বা পারবেন? রান্না বান্না তো অভ্যাসের ব্যাপার। তাছাড়া টুইঙ্কেল চিজ পাস্তা খেতে চেয়েছে, ওটা বেশ ট্রিকি। আমাকে দিন, আমি বা হাতে ম্যানেজ করে নিব। আর্য হাতের খুন্তিটা এক পাশে রেখে আর চোখে তৃষার দিকে তাকালো। তৃষার ব্যান্ডেজ করা হাতটার দিকে একবার ইশারা করে বলল, আপনার এই বাঁ হাতের খেল দেখার শখ আপাতত আমার নেই। নিজের ওপর হিরোইজমের যে ওভারডোজ আপনি হাসপাতালে নিয়েছিলেন, সেটা কি এখনো কমেনি, কাটেনি? আর রান্নার কথা বলছেন? জাহাজে যখন মাঝ সমুদ্রে ডিউটি থাকে, তখন নিজের খাবার নিজেকেই ম্যানেজ করতে হয়। আমি আপনার মতো কেবল রেসিপি ভিডিও দেখে রান্না শিখিনি মিস তৃষা। আই হ্যাভ প্র্যাকটিক্যাল নলেজ। সো অনধিকার প্রবেশ বন্ধ করে ডাইনিংয়ে গিয়ে বসুন। তৃষা আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই কাউন্টার টপ থেকে লাফ দিয়ে নিচে নামলো টুইঙ্কেল। সে দুই কোমরে হাত দিয়ে কপালে হালকা ভাঁজ ফেলে একদম বড়দের মতো ভঙ্গিতে তৃষার সামনে গিয়ে দাঁড়ালো। তার ডাগর ডাগর চোখে তখন শাসনের ছোঁয়া।
বানি, তুমি কেন কথা শোনো না বলো তো? পাপা তোমাকে বকেছে না রেস্ট নিতে? পাপা তোমাকে বলেছে না রেস্ট নিতে? তুমি কি জানো না, যারা কথা শোনে না তাদের পুলিশে ধরে নিয়ে যায়? আর এখন তো পাপা নিজেই পুলিশ, পাপা তো এখন সেফ। তুমি যাও তো বানি, ডাইনিংয়ে গিয়ে লক্ষ্মী মেয়ের মতো বসো। পাপা আর আমি মিলে আজ তোমাকে সারপ্রাইজ ডিনার খাওয়াবো। টুইঙ্কেলের এই মিনি ডিক্টেটর রূপে তৃষার হাসি পেয়ে গেল। ওকে ওকে বাবা, আমি হার মেনে নিলাম। তোমাদের বাবা মেয়ের সাথে যেটা আমার সাধ্যের বাইরে। আমি চললাম ডাইনিংয়ে। তৃষা ডাইনিং টেবিলের একটি চেয়ার টেনে বসলো। আজ শুকনীরের এই নিস্তব্ধ রাতটা তার কাছে বড় বেশি চেনা অথচ অচেনা মনে হচ্ছে। কিছুক্ষণ পরেই সুগন্ধি পাস্তার ঘ্রাণ ছড়িয়ে পড়ল পুরো ঘরে। আর্য ধীরস্থির পায়ে ট্রে হাতে নিয়ে ডাইনিংয়ে এলো। ডিশগুলো টেবিলের মাঝখানে সাজিয়ে রাখতে রাখতে সে একবার তৃষার দিকে তাকালো। আর্যর অ্যাপ্রনটা এখন খোলা, শার্টের হাতাগুলো আগের মতোই গোটানো। আগুনের তাপে তার ফর্সা মুখটা ঈষৎ লাল হয়ে আছে। আর্য শান্ত স্বরে বলল, ডিনার ইজ রেডি। টুইঙ্কেল, যাও হাত ধুয়ে এসো। খাওয়া শুরু হতে তৃষা একটু বিপাকে পড়ল। তার ডান হাতটি ভারী ব্যান্ডেজে মোড়ানো, নড়াচড়া করলেই ব্যথায় টনটন করে উঠছে। সে বাম হাত দিয়ে চামচ ধরার চেষ্টা করলো, কিন্তু বাম হাতের আঙুলগুলো যেন তার অবাধ্য। চামচটা বারবার থালা থেকে ছিটকে যেতে চাইছে। তৃষার এই অসহায়ত্ব টুইঙ্কেলের নজর এড়ালো না। সে নিজের মুখে এক চামচ পাস্তা পুড়ে দিয়ে চিবোতে চিবোতে বলল, পানি, তুমি বাম হাত দিয়ে খাওয়ার ট্রাই করছো কেন? তুমি কি জানো না বাম হাত দিয়ে শয়তান খায়? আর তুমি তো আমাদের হিরোইন বানি। তৃষা একটু অপ্রস্তুত হয়ে হাসল। না সোনা, আমার ডান হাতে তো ব্যথা, তাই ভাবলাম একটু বাম হাত দিয়ে ট্রাই করি। চামচ দিয়ে তো পারবই। টুইঙ্কেল এবার তার থালা সরিয়ে দিয়ে আর্যর দিকে তাকালো। তার চোখে তখন এক দুষ্ট বুদ্ধি। সে আর্যর হাত টেনে ধরে বলল, পাপা দেখো, বানি খেতে পারছে না। তুমি কি দেখছো না ওর কত কষ্ট হচ্ছে? বানি তো কালকে আমাদের শপিংয়ে সাহায্য করেছিল, আজও অসুস্থ। তুমি বানিকে খাইয়ে দাও না পাপা। তুমি তো আমাকে কত সুন্দর করে খাইয়ে দাও। তৃষা চমকে উঠে প্রায় আটকে উঠল। না না না, তার কোনো প্রয়োজন নেই। আমি চামচ দিয়েই ম্যানেজ করে নিব। উনি অনেক কাজ করেছেন, ওনার এখন খাইয়ে দেওয়ার দরকার নেই। আর্য তখনও নিশ্চুপ। তার গম্ভীর মুখ দেখে বোঝার উপায় নেই মনে কি চলছে। তবে টুইঙ্কেল ছাড়ার পাত্রী নয়। সে জেদ ধরে বলল, না পাপা, তুমি যদি বানিকে না খাইয়ে দাও তবে আমিও খাবো না। বানি আমাদের অসুস্থ, আর অসুস্থদের যত্ন করতে হয়, তুমিই শিখিয়েছো। তুমি খাইয়ে দাও। তৃষা অস্বস্তিতে কুঁকড়ে যাচ্ছিল। সে আর্যর দিকে তাকাতে দেখল আর্য ধীর লয়ে নিজের চেয়ারটা তৃষার একটু কাছে টেনে আনল। আর্যর প্রতিটি মুভমেন্টে এক অদ্ভুত স্থিরতা। সে নির্লিপ্ত ভঙ্গিতে চামচটা হাতে তুলে নিল এবং পাস্তার একটি লোকমা তুলে অতি সাবধানে ফু দিয়ে ঠান্ডা করল। তৃষা বিস্ময়ে বাক্রুদ্ধ হয়ে তাকিয়ে রইল। আর্য চামচটা তৃষার ঠোঁটের কাছে ধরল। তৃষাকে বিস্ময়ে বিমূঢ় দেখে সে বলল, মুখটা একটু হা করবেন, নাকি আমি চামচটা আপনার কপালে ঠেকাবো? আপনার জেদটা কি পেটের খিদের চেয়েও বড়? তৃষা আর না বলতে পারল না। সে আড়ষ্ট ভঙ্গিতে মুখটা একটু হা করলো। আর্যর হাতে সেই লোকমাটি মুখে দিতেই এক অদ্ভুত স্বাদ তার সারা শরীরে ছড়িয়ে পড়ল। আর্যর হাতে সেই স্পর্শে যেন কোনো জাদুর ছোঁয়া ছিল। পুরো ডাইনিং রুমটা এক নিমিষেই নিস্তব্ধ হয়ে গেল। কেবল টুইঙ্কেলের খুশিময় চাহনি আর চামচ কাটার মৃদু শব্দ সেখানে প্রাণ পাচ্ছিল। আর্য একটার পর একটা লোকমা তৃষার মুখে তুলে দিচ্ছিল। সে অত্যন্ত নিখুঁতভাবে খেয়াল রাখছিল যাতে তৃষার ঠোঁটের কোণে সস না লেগে যায়। তৃষার মনে হচ্ছিল সে যেন কোনো স্বপ্নের ভেতরে আছে। এই সেই মানুষ যে তাকে সারাক্ষণ ব্যালেন্স আর ডিসিপ্লিন শেখায়, আর আজ সেই পরম মমতাই তাকে খাইয়ে দিচ্ছে। খাওয়ানোর মাঝে আর্য নিচু স্বরে বলল, পাস্তাটা কি বেশি স্পাইসি হয়েছে? টুইঙ্কেলের চয়েস অনুযায়ী চিজ একটু বেশি পড়ে গেছে মনে হয়। তৃষা মাথা নেড়ে অস্পষ্ট স্বরে বলল, না, একদম ঠিক আছে। অনেকদিন পর এত ভালো পাস্তা খেলাম। টুইঙ্কেল দুই হাততালি দিয়ে উঠল। ইয়ে,
বানি আর পাপার ফ্রেন্ডশিপ হয়ে গেছে। পাপা, তুমি বানিকে কালকেও খাইয়ে দেবে তো? আর্য তৃষা টুইঙ্কেলের এমন কাণ্ডে একে অপরের দিকে তাকিয়ে চোখ সরালো সঙ্গে সঙ্গে। খানিকক্ষণ পর আর্য হঠাৎ বলল, আপনার মেডিসিনগুলো কই রেখেছেন? খাওয়ার পরপরই আছে একটা। তৃষা কিছু বলার আগেই ওর মনে পড়ল মেডিসিনগুলো তো ও নিজেই গুছিয়ে রেখেছে। ও জলদি পায়ে উপরতলায় যেতে যেতে বলল, ওয়েট ফর 2 মিনিটস, আমি এক্ষুনি মেডিসিন নিয়ে আসছি। একদম নড়াচড়া যেন না দেখি। আর্য চলে যেতেই তৃষা খানিক বিরক্তিতে মুখ কুচকালো। পর মুহূর্তেই আনমনেই বিড়বিড়িয়ে বলল, না, একদম আনরোম্যান্টিক না। খাম্মাটা মাঝে মাঝে একটু কিউটও হয়ে যায়। সকাল হতে না হতেই পুরো বাড়ি জুড়ে হুলস্থুল কাণ্ড বেঁধেছে। হামিদা বেগমরা পারলে তো ভোর রাতেই চলে আসে। সূর্যমণি ধরিত্রীতে এসেছে, কে আসেনি। তবে শুকনিরে হাজির হয়েছে প্রত্যেকটা চিন্তিত মানব মানবী। হামিদা বেগম আর্যর উদ্দেশ্যে শাসনের স্বরে বললেন, তোমার থেকে এটা আমি এক্সপেক্ট করিনি আর্য। তুমি এতটা ইরেসপন্সিবল কিভাবে হলে? হ্যাঁ, আমি জানি তৃষা একটু চঞ্চলা, তাই বলে তুমি ওকে খেয়াল করবা না? সাবরিনা, মৃত্তিকা, টুইঙ্কেল আর আদ্রিয়ানের সঙ্গে পাশে দাঁড়িয়ে তৃষা ভয়ের তো দৃষ্টিতে দেখছিল। ছোট চাচির বকার বিপরীতেই অবনত মস্তকে দণ্ডায়মান আর্যকে তৃষা শুকনো ঠকিলে ভীত স্বরে বলল। চাচিমা আসলে তাকে কথা শেষ করার আগে কিছুটা থমকে চুপ করিয়ে দিলেন হামিদা বেগম। তোমাকে কিছু বলেছি আমি? তৃষা মাথা নিচু করে নাসূচক মাথা নাড়তেই হামিদা বেগম বললেন। তাহলে চুপ থাকো। তিনি ফের আর্যর দিকে ফিরে বললেন, কি হলো আর্য? তুমি নিজেই বলো, এতটা কেয়ারলেস হওয়া তোমার উচিত ছিল বাবা? যদি বড় কিছু হয়েছে তো তখন কি হতো বলো তো? নিশ্চুপ আর্য এতক্ষণে উত্তর দিল, আমি বুঝতে পেরেছি আমি কেয়ারলেস হয়ে পড়েছিলাম, কিন্তু উনি তো বাচ্চা নন। ওনাকে আমার টুইঙ্কেলের মতো ট্রিট করার প্রয়োজন নেই, কেননা উনি যথেষ্ট ম্যাচিওর। মনের মতো মানুষের থেকে এমন ইম্যাচিওর আচরণ পাওয়াটা কি যথাযথ? আপনিই বলুন। হামিদা বেগম আর্যর এমন অকাট্য যুক্তির কাছে থমকে দাঁড়ালো। কিছু বলার ভাষা না খুঁজে পেয়ে এক ঝলক তৃষার দিকে তাকালেন। বেচারি তখনও মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে দেখে হামিদা বেগমের মায়া হলো বড়। তিনি আর কিছু না বলেই কিচেনের দিকে যেতে যেতে বললেন, এসব বাচ্চাগুলোও হয়েছে, কথায় কথায় জবাব প্রস্তুত করে রাখে সব সময়। বড়রা কথা বলেছে, কিছু কিছু কথা মেনে নিতে হয়। তার কোনো বালাই নেই ভেতরে। তিনি এভাবেই একা একা কথা বলতে বলতে কিচেনের দিকে রওনা দিলেন। আছে মৃত্তিকা, সাবরিনা, আদ্রিয়ান সকলে মুখ চেপে হাসতে লাগলো। সাবরিনা তৃষার উদ্দেশ্যে বলল, দেখছেন তো ভাবি, এটাই আমাদের আম্মু। বুঝবে কম, চিল্লাবে বেশি, যখন উত্তর পাবে তখন আবার বেশি বলবে। তৃষা না চাইতেও হেসে উঠল। রৌদ্রের প্রখরতা বেড়েছে বেশ, বেলা চড়াও হয়েছে খানিক। একটা রিক্সা ধরে শুকনিরের উদ্দেশ্যে ছুটে চলেছে মেহসানা। কিছুক্ষণ আগেই সাবরিনার কাছ থেকে এসে খবর পেয়েছে তৃষার ব্যাপারে। তৎক্ষণাৎ হন্তদন্ত হয়ে সে বেরিয়ে পড়েছে শুকনিরের উদ্দেশ্যে। সুব্রত লৌহ গেটের সামনে রিক্সা থামাতেই মেহসানা তড়িঘড়ি নেমে পড়ল। এমনকি রীতিমতো ভুলে গেল ভাড়া পরিশোধ করতে। রিক্সা চালক পেছনে হাহাকার করে উঠলেন, কিন্তু মেহসানা তখন ধরা ছোঁয়ার বাইরে। সে ততক্ষণে বাগান পেরিয়ে ড্রয়িং রুমের দরজায় করাঘাত করছে। রিক্সা চালক বেচারা গেটের সামনে দাঁড়িয়ে বিড়বিড় করতে লাগলেন আর কপালে হাত দিয়ে বসে পড়লেন। ঠিক তখনই সদর গেটের সামনে একটি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলো আদ্রিয়ান, আর তার কোল থেকে লাফিয়ে নামলো ছোট্ট টুইঙ্কেল। টুইঙ্কেলের এক হাতে একটা বড় রঙিন আইসক্রিম, অন্য হাতে একটা খেলনা বেলুন। আদ্রিয়ান পকেট থেকে গাড়ির চাবিটা ঘোরাতে ঘোরাতে ভেতরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ালো। দেখলো একজন রিক্সা চালক বেশ বিরক্তি আর অসহায়তা নিয়ে গেটে দাঁড়িয়ে আছেন। আদ্রিয়ান ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার চাচা, এখানে দাঁড়িয়ে কেন? কার কাছে এসেছেন? রিক্সা চালক বিরস মুখে বললেন, আদ্রিয়ান মুহূর্তে বুঝে নিল দোষী মেয়েটা আর কেউ নয়, নির্ঘাত মেহসানা। সে পকেট থেকে মানিব্যাগ বের করে ভাড়ার দ্বিগুণ টাকা চাচার হাতে গুজে দিয়ে মৃদু হেসে বলল, চাচা আপনি যান, ওই মেয়েটা আসলে একটু বেশি ইমোশনাল।
আপনি মনে কিছু করবেন না। টুইঙ্কেল আইসক্রিম চাটতে চাটতে বলল, চাচু, নিশ্চয়ই মিমি এসেছে। ও এসে এখন বাণীকে বকা দিবে। চলো চলো, আমরা বাণীকে বাঁচাই। ভেতরে তখন রীতিমতো জেরা চলছে। মেহসানা তৃষার রুমের দরজা ঠেলে ঢুকেই তৃষাকে জড়িয়ে ধরল। তারপর আবার পরক্ষণেই ছেড়ে দিয়ে দুই কাঁধ ধরে ঝাঁকাতে লাগলো। তৃষার ব্যান্ডেজ করা হাতটা নড়ে উঠতেই সে যন্ত্রণা একটু কুঁকড়ে গেল। মেহসানা চিৎকার করে উঠল। তৃষা, তুই কি চাস? আমার হার্ট অ্যাটাক হোক? ফোন করে একবার জানাতে পারলি না? আমি ভাবলাম তোর বুঝি আজ ক্লাসের প্রেজেন্টেশন আছে, আর তুই এখানে হাত ভেঙে শুয়ে আছিস। ওই বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে তুই যদি আজ হসপিটালের মর্গে থাকতিস, তবে আমার কি হতো একবার ভেবেছিস? তৃষা আমতা করে বলল, মেহু শোন, আমি তো বলতে চেয়েছিলাম কিন্তু 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 কি? হ্যাঁ, এত কেয়ারলেস কেন তুই? আর এই যে হাতটা, এটাকে তুই মাটির পুতুলের হাত ভাবিস? শখ কত তোর সুপারওম্যান হওয়ার? মেহসানা যেন একাই 100টা প্রশ্নের তোপ দাগছে। তৃষা জবাব দিতে গিয়ে কুলিয়ে উঠতে পারছে না। সে অসহায়ের মতো বলল, আরে বাবা, আমি তো ঠিক আছি, জাস্ট সামান্য একটু ব্যান্ডেজ। সামান্য ব্যান্ডেজ? তোর মাথাটাকে গোবর দিয়ে ভরা। সামান্য ইনজুরি থেকে যে ইনফেকশন হতে পারে সেটা জানিস? আজ থেকে তুই আমার নজরবন্দি থাকবি। আমি তোর জন্য স্যুপ বানিয়ে আনবো, আর তুই সেটা গিলবি। কোনো বাহানা চলবে না। মেহসানার শাসনে যখন তৃষা নাজেহাল দশা, ঠিক সেই মুহূর্তেই আজিন দরজায় মৃদু করাঘাত করে ভেতরে প্রবেশ করল। টুইঙ্কেল কোল থেকে নেমে তৃষার বেডে গিয়ে বসল। আজিন মেহসানার দিকে তাকিয়ে কৌতুকের স্বরে বলল, মিস মেহসানা, ভলান্টিয়ারি সার্ভিসটা কি একটু কমানো যায়? আপনার ওই ভলান্টিয়ারি দৌড়ের চক্করে গেটে রিক্সা চালক তো বেচারা কান্নাকাটি শুরু করে দিয়েছিল। ভাবলেন আধুনিক যুগের কোনো ডাকাত তার রিক্সায় চড়েছে। মেহসানা হঠাৎ থেমে গেল। তার মনে পড়ল সে সত্যিই ভাড়া দেয়নি। সে লজ্জায় আড়ষ্টতায় লাল হয়ে গেল। আজিয়ানের দিকে তাকিয়ে একটু থতমত খেয়ে বলল, ও, আমি আমি আসলে খেয়াল করিনি, সরি। আপনি কত টাকা দিয়েছেন? আজিয়ান পকেটে হাত গুজে তৃষার দিকে আর চোখে চাইল এবং মেহসানাকে উদ্দেশ্য করে বলল, টাকার চিন্তা পরে হবে। আপাতত আপনার এই হাই ভলিউমের রেডিওটা একটু অফ করুন। ভাবি এমনিতেই পেশেন্ট, তার উপর আপনার এই শব্দের দূষণ সইবার মতো ক্ষমতা বোধ হয় ওনার আপাতত নেই। আমার মাদার ইন্ডিয়া অলরেডি আর্য ভাইকে একগ্রস্ত ধুয়ে দিয়েছেন। এখন আপনি কি ভাবিকে ধোয়ার দায়িত্ব নিয়েছেন? মেহসানা মুখটা বাংলার পাঁচের মতো করে চুপ করে গেল। টুইঙ্কেল মাঝখানে ফোড়ন কাটল। মিমি, তুমি বাণীকে বকো না তো। বাবা বলেছে বাণী অনেক ব্রেভ। পাপা আজ বাণীকে কোলে করে, ও না, পাপা তো সিট বেল্ট বেঁধে দিয়েছিল। আজিয়ান তৃষার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, ভাবি, সাবরিনা নিচ থেকে খাবার আনছে। আর্য একটু বাইরে গেছে বিশেষ প্রয়োজনে, কিন্তু যাওয়ার আগে 10 বার আমাকে ইনস্ট্রাকশন দিয়ে গেছে তোমার খবরাখবর রাখতে। মেহসানা যখন এসেছেই তখন ওকে একটু কন্ট্রোল করো, নইলে শুকনিরের শান্ত পরিবেশটা আজ বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাবে। তৃষা আজিয়ানের কথার আড়ালে আর্যর সেই গোপন উদ্বেগের আভাস পেয়ে দৃষ্টি সংকুচিত করল। মেহসানা তখনও গাল ফুলিয়ে বসে আছে। আজিয়ান আবার বলল, মিস মিমি, আপনার ভাড়াটা কিন্তু আমি ডায়েরিতে লিখে রাখছি। সুদসহ উসুল করা হবে। এখন চলুন নিচে, আমার মাদার ইন্ডিয়া স্পেশাল লাঞ্চ বানাচ্ছে। আপনার ওই স্যুপের চেয়ে সেটা অনেক বেশি মুখরোচক হবে। মেহসানা বিরক্ত হয়ে বলল, মিস্টার সার্জেন্ট, আপনি কি সবসময় আমাকে খোঁচা দিতে না পারলে পেটের ভাত হজম করতে পারেন না? আজিয়ান হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, সেটা তো একটা আর্ট মিস মিমি, আর আপনি তো জানেন আর্ট সবসময় ফ্রিতে পরিবেশন করা হয় না। তৃষা মেহসানার হাতটা চেপে ধরে বলল, চলেন ম্যাডাম, অনেক বকে ফেলেছেন, এখন একটু কিছু খাওয়া উচিত। হ্যাঁ চল। শুকনিরের ডাইনিং টেবিল আজ যেন এক মিলন মেলার কেন্দ্রবিন্দু। হামিদা বেগমের হাতের রান্নার সুবাসে মম করছে চারপাশ। সাদা ধবধবে ভাতের সাথে ইলিশ মাছের দো পেঁয়াজও, বেগুন ভাজি আর পাতলা ডাল। বাঙালি রসনার সবটুকু আয়োজনই সেখানে বিদ্যমান। মেহসানা তৃষার পাশে বসে তার সেবা করার চেয়ে বেশি ব্যস্ত হামিদা বেগমের সাথে গল্প জমিয়ে তুলতে। হামিদা বেগম মেহসানার প্লেটে এক টুকরো বড় ইলিশ তুলে দিয়ে বললেন, খাও মা মেহু, কতদিন পর এলে। তৃষার সাথে তোমার বন্ধুত্ব তো সেই ছোটবেলা থেকে, তাই না?
মেহসানা একগাল হেসে জবাব দিল। জি চাচিমা, এই বাদুরটাকে সামলাতে সামলাতেই তো আমার অর্ধেক জীবন শেষ। দেখেন তো, নিজের হাতটা ব্যান্ডেজ করে কি এক অবস্থা করে রেখেছে। আমি তো ওকে বলেছি, এরপর যদি এমন কিছু করিস তবে তোকে দড়ি দিয়ে বেঁধে রাখবো। মৃত্তিকা আর সাবরিনা মুখ টিপে হাসলো। সাবরিনা বলল, মা, দেখেছো, মেহু আপু ঠিক তোমার মতো করেই তৃষা ভাবিকে বকেছে। তোমরা দুজন মিলে একটা টিম বানালে মন্দ হয় না। আদ্রিয়ান তখন টেবিলের অন্য প্রান্তে বসে আয়েশ করে ইলিশের কাঁটা বাঁধছিল। সে বাঁকা চোখে মেহসানার দিকে তাকিয়ে বলল, মাদার ইন্ডিয়া, তুমি মিস মিমিকে একটু